প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমাদের পাঠ্যপুস্তক যে বইটা আছে, অ্যাকাউন্টিং যে পাঠ্যপুস্তক বই, সেই বইয়েরই 10ম অধ্যায় থেকে অনুশীলনী প্রশ্নোত্তর সৃজনশীল প্রশ্ন নম্বর 4 এই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখছি, এবং ইতিমধ্যে তোমরা কিন্তু এটা সকলেই জানো, পূর্বের যে ভিডিওগুলো সেগুলো থেকেও জেনেছো, আমাদের এখন 10ম অধ্যায় থেকে যে প্রশ্নের প্যাটার্ন সেটা কিন্তু একদমই ডিফারেন্ট। 10ম অধ্যায় থেকে এখন আমাদের একটাই প্রশ্ন উত্তর থাকবে, এবং সেই প্রশ্নের জন্য তোমাকে আলাদা আলাদাভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। এখানে বিশদায় বিবরণীও প্রস্তুত করতে বলতে পারে, আর্থিক অবস্থার বিবরণীও প্রস্তুত করতে বলতে পারে, আবার মালিকানা সত্ত্ব বিবরণীও কিন্তু প্রস্তুত করতে বলতে পারে। তাহলে দেখো, যেটাই বলবে এই প্রত্যেকটার সমন্বয়ে আমাদের টোটাল মার্কস থাকছে এখানে 20। তাহলে বুঝতে পারছো, এখানে কিন্তু আর আমরা গতানুগতিক যে 2টা সৃজনশীল উত্তর করতাম, সেই 2টা সৃজনশীলের জন্য এখন আর আমাদের কিন্তু কোশ্চেনের মধ্যে সেই সৃজনশীলের মতো থাকবে না। এখন পুরো একটাই প্রশ্ন থাকবে, এবং সেই একটা প্রশ্নের মধ্যেই সম্পূর্ণ 20 মার্কস থাকছে। তাই বুঝতে পারছো, ওই একটা আর্থিক বিবরণী কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, এবং খুব ভালোভাবে আমাদের আর্থিক বিবরণীগুলো প্র্যাকটিস করতে হবে, যেন আমরা পুরো প্রশ্নের উত্তরটাই করতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী প্রশ্নগুলো সৃজনশীল আকারেই দেওয়া আছে, তাই আমরা এই সৃজনশীল আকারেই সলভ করব। এবং তুমি যদি এই সৃজনশীলগুলো ভালোভাবে সলভ করতে পারো, তাহলে কিন্তু আর্থিক বিবরণীতে আমাদের যে ভয় ভীতি বা যে সমস্যাগুলো, সেগুলো অনেকাংশে নির্মূল হয়ে যাবে। আর্থিক বিবরণীতে পারদর্শিতা লাভ করার জন্য তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো সেই জন্য এই প্র্যাকটিসের জন্য তোমার পাঠ্য বইয়ের যে সৃজনশীলগুলো আছে সেগুলো কিন্তু খুবই সহায়ক। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করছি আমাদের অনুশীলনীর প্রশ্ন নম্বর 4। তাহলে প্রথমেই আমরা একটু প্রশ্ন বিষয়টা নিয়ে এবং প্রশ্নের মধ্যে যে সমন্বয়গুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আগে একটু আলোচনা করব, তারপর আমরা চলে যাব আমাদের এই সলভের মধ্যে। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রেওয়া মিলের মধ্যে মূলধন দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা পর্যন্ত ততটুকু কাজ আর আমাকে করতে হবে না, সম্পূর্ণ কাজ এখানে করে দেওয়াই আছে। তারপর বলা হয়েছে সমাপনী মজুদ পণ্য বিক্রয়, 10% বিনিয়োগ, তারপর দেওয়া আছে বেতন ও সম্মানী, প্রশিক্ষণ ভাতা, আসবাবপত্র, কমিশন, প্রাপ্ত বার্তা, প্রদেয় হিসাব। এগুলো হচ্ছে সম্পূর্ণটাই রেওয়া মিলের কিছু তথ্য। এখন আমরা দেখি আমাদের সমন্বয়ে কি কি বলা আছে, এবং এই সমন্বয়টাই কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আর্থিক বিবরণীর জন্য। প্রথম সমন্বয়ের মধ্যে দেখতে পাচ্ছি 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া আছে। তাহলে দেখো, এই যে 1 নাম্বার যে সমন্বয়টা দেওয়া আছে, এটা কোনটার সাথে রিলেটেড? আমাদের এই বেতন ও সম্মানীর সাথে রিলেটেড। তাহলে আমরা বেতন ও সম্মানীর পাশে লিখে রাখবো 1, কারণ এটা 1 নাম্বার সমীকরণ থেকে আমাদের একটা অ্যাডজাস্ট করতে হবে। তারপর 2 নাম্বার বলছে আসবাবপত্রের 10% অবচয় ধরতে হবে। আচ্ছা, তাহলে এটা চলে যাবে আসবাবপত্রের সাথে, তাই আসবাবপত্রের পাশে লিখে রাখবো 2। এরপর দেখো 3 নাম্বার সমন্বয় বলছে প্রাপ্য কমিশন 4000 টাকা হিসাবভুক্ত হয়নি। প্রাপ্য কমিশন 4000 টাকা হিসাবভুক্ত হয়নি। তাহলে দেখো, এই যে আমাদের এখানে কমিশন একটা কথা লেখা আছে, তাহলে এই কমিশনের সাথে আমাদের এই 3 নাম্বার সমীকরণ, 3 নাম্বার সমন্বয়টা রিলেটেড। তাহলে যখন আমরা এই কমিশন নিয়ে কাজ করতে যাব, তখন আমাদের এই 3 নাম্বার সমন্বয়টা কাজে আসবে। তাহলে দেখো, 3টা সমন্বয় ছিল, এই অঙ্কটা খুবই ছোট এবং সমন্বয়ের সংখ্যাও কিন্তু অল্প। সমন্বয় যখন অল্প থাকে তখন কিন্তু সলভ করাটা খুব সহজ হয়ে যায়, কারণ কাজ তখন আমাদের কম করতে হয়। আচ্ছা, তাহলে খুবই ছোট একটা প্রশ্ন, আমরা সমন্বয়গুলো দেখে নিলাম। এখন আমরা চলে যাই আমাদের প্রশ্নের মধ্যে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের মধ্যে। এবার দেখো, সৃজনশীল প্রশ্নে বলা হচ্ছে ক নাম্বারে উপযুক্ত তথ্য থেকে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা যদি একটু মোট মুনাফা নির্ণয় করার সূত্রটা পড়ে ফেলি, তাহলে আমাদের কাছে কিন্তু আরো সহজ হয়ে যাবে। দেখো, মোট মুনাফা নির্ণয় করার সূত্রটা হচ্ছে, আমরা যদি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে বিয়োগ করে দিই, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়।
বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করে দেই তাহলে যেটা পাবো সেটাই কিন্তু মোট মুনাফা, তাই না? আমাদের বিশদায় বিবরণীতে একদম শুরুতে যে অংশটা করতে হয় সেটাই হচ্ছে মোট মুনাফা। এখন সেই মোট মুনাফাতে আমরা কি কি কাজ করি? আমাদের নিট বিক্রয় থেকে আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টাকে বিয়োগ করে দেই এবং তারপর যে অ্যান্সারটা পাই সেটাই হচ্ছে মোট মুনাফা। এখন এই কাজটাই আমাদের করতে হবে। এবার আমরা দেখি আমাদের বিক্রয়ের পরিমাণ আছে কিনা বা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ আছে কিনা। যদি এই দুইটা থাকে তাহলে আমরা সরাসরি কি করব? বিয়োগ করে মোট মুনাফা বের করতে পারি, কারণ এটাই হচ্ছে আমাদের সূত্র। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের প্রশ্নের মধ্যে, রেয়া মিলের মধ্যে। এখানে দেখো আমাদের বিক্রয়ের পরিমাণটাও দেওয়া আছে, আবার বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণও দেওয়া আছে। তাহলে দেখো বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 3,25,000 আর বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ দেওয়া আছে কত? 1,52,000 টাকা। তাহলে এবার আমরা দেখি আমরা কিভাবে অ্যান্সারটা করতে পারি। এখানে আমাদের যে ছকটা, সেই ছকটা হচ্ছে বিবরণ টাকা টাকা, একদম ছোট্ট একটা ছক, কারণ এখানে অল্প কাজ করতে হবে। সাধারণত 2 নাম্বার প্রশ্নের জন্য আমাদের এই ছোট ঘরটাই করতে হয়। ওকে, তাহলে এই ঘরের মধ্যে আমরা প্রথমে লিখি বিক্রয়। বিক্রয়ের অ্যামাউন্ট আমরা কত দেখলাম? 3,25,000 টাকা। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে কিন্তু আমরা মোট মুনাফা পেয়ে যাব। তাহলে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। দেখো এখানে কিন্তু আর অন্য কোনো কাজই করতে হচ্ছে না, কারণ তোমার প্রশ্নের মধ্যে অর্থাৎ রেয়ামিলের মধ্যে সরাসরি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা আছে। তাই আমরা কিন্তু আর কষ্ট করে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার যে প্রসেস, সেই প্রসেসটা ফলো করিনি। এখানে যদি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় বের করে দেন ওইটাকে মাইনাস করতাম। যেহেতু আমাদের রেয়ামিলের সরাসরি অ্যান্সারটা দেওয়াই আছে, তাই আমরা সেই অ্যান্সারটাই এখানে ফলো করব। তাহলে দেখো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 1,52,000 টাকা। তাহলে 3,25,000 টাকা থেকে যদি আমরা 1,52,000 টাকা মাইনাস করি তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে 1,73,000 টাকা। তাহলে এই যে 1,73,000 টাকা পেয়েছি, এটার নামই হচ্ছে মোট মুনাফা। ঠিক আছে, তাহলে মোট মুনাফা নির্ণয় করা খুবই সহজ এই প্রশ্নটার জন্য, কারণ এখানে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, দুইটা মাইনাস করলেই কি আমরা 1,73,000 টাকা মোট মুনাফা পেয়ে যাচ্ছি। এরপর তাহলে চলে যাই আমরা আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলছে মোট মুনাফা 1,73,000 টাকা, যেটা আমরা মাত্রই কিন্তু নির্ণয় করেছি। দেখো 1,73,000 টাকা। এখন এই মোট মুনাফা 1,73,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে প্রথমে আমরা আমাদের বিশদ আয় বিবরণীর ছকটা দেখি। আমাদের বিশদ আয় বিবরণী করতে গেলে এরকম একটা ছক দরকার পড়বে, যেখানে আমরা বিবরণ এবং 3টা টাকার ঘর ইউজ করব। আচ্ছা, তাহলে এখন আমাদের যেহেতু বিশদ আয় বিবরণী বের করতে বলা হয়েছে এবং এখানে অলরেডি মোট মুনাফা পর্যন্ত কাজ করা আছে, অর্থাৎ মোট মুনাফার অ্যান্সারটা দেওয়া আছে। তার মানে এখন আমরা মোট মুনাফার পরের যে অংশটুকু, সেই অংশটুকু করব। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে মোট মুনাফা। তাহলে মোট মুনাফার পরে আমাদের কি করতে হয়? যখন আমরা মোট মুনাফা পেয়ে যাই, এখান থেকে আমাদের বাদ দিতে হয় পরিচালন ব্যয়। মোট মুনাফা থেকে আমাদের বাদ দিতে হয় পরিচালন ব্যয়, তাহলে আমরা পরিচালন মুনাফা পাই এবং সেই পরিচালন মুনাফার সাথে আমাদের যোগ করতে হয় অন্যান্য আয় এবং বিয়োগ করতে হয় অন্যান্য ব্যয়। এই হচ্ছে আমাদের পুরো নিট মুনাফা বের করার প্রসেস। তাহলে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় মাইনাস, এইটুকু প্রসেস আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু মোট মুনাফার পরিমাণ দেওয়া আছে, আমরা এখন খুঁজে বের করব আমাদের এই প্রতিষ্ঠানে কি কি পরিচালন ব্যয় আছে এবং সেই পরিচালন ব্যয়ের যোগফলটাকে বিয়োগ করে দিব। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, আমরা একদম শুরু থেকে যাব, সিরিয়ালি যাওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু বিষয়টা আরো সহজ হবে। তো এখানে আমরা প্রথমেই যেই সমন্বয়টা দেখতে পাচ্ছি, সমন্বয় না ঠিক, এখানে আমরা এন্ট্রিও বলতে পারি। এখানে আমরা সমন্বয় প্লাস এন্ট্রি দেখতে পাচ্ছি, বেতন ও সম্মানী। বেতন ও সম্মানী দেওয়া আছে 72,000 টাকা। আবার দেখো পরবর্তীতে 1 নম্বর সমন্বয়টা এটার সাথে রিলেটেড এবং 1 নম্বর সমন্বয় বলছে 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া রয়েছে। 4 মাসের অ্যামাউন্ট
বকেয়া আছে। তাহলে দেখো একটা বছরে টোটাল 12 মাস, এবং 12 মাসের থেকে যদি আমার 4 মাস বকেয়া থাকে, তাহলে এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে এটা মিন করছে এটা 8 মাসের। ঠিক আছে, তাহলে এই যে 72,000 টাকা পে করা হয়েছে, এই 72,000 টাকা 8 মাসের জন্য, এবং বাকি 4 মাস কিন্তু আমরা এখনো পে করিনি, বাকি 4 মাস এখনো আমাদের বকেয়া আছে। তাহলে এই অ্যামাউন্ট থেকে আমাদের এখন কি করতে হবে, এই 4 মাসের অ্যামাউন্টটাকেই বের করতে হবে, তাহলে আমরা সেটাকে যোগ করে দিতে পারবো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এখন এই 4 মাসের অ্যামাউন্টটা বের করতে পারবো। দেখো এখানে যেহেতু 72,000 টাকা দেওয়া আছে এবং বাকি 4 মাস বকেয়া, তার মানে আমরা বুঝে নিলাম 72,000 টাকা হলো 8 মাসের জন্য। তাহলে এটাকে তুমি যদি 8 দিয়ে ভাগ করো তাহলে 1 মাসের অ্যামাউন্টটা পাবে। তাহলে 1 মাসের অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে, আমরা যদি 72,000কে 8 দিয়ে ভাগ করি, 72,000 ভাগ 8, তাহলে দেখো 9,000 টাকা। 1 মাসের জন্য আমাদের বেতন হচ্ছে 9,000 টাকা। এখন যেহেতু আমাদের 4 মাসেরটা বকেয়া আছে, তাহলে আমরা কি করব, 9কে অর্থাৎ 9,000কে 4 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো আমরা টোটাল 4 মাসের অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি। তাহলে কত দাঁড়াচ্ছে, 36,000 টাকা। তাহলে দেখো এই পুরো প্রসেসটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি, 72,000 টাকা, এইটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি এবং 4 দিয়ে গুণ করি, 72,000 টাকাকে 8 দিয়ে ভাগ এবং 4 দিয়ে গুণ করলে টোটাল দাঁড়াচ্ছে 36,000 টাকা, এবং এই 36,000 টাকা হচ্ছে আমাদের বকেয়া বেতনের অংশ। তার মানে বকেয়া আছে 36,000 টাকা এবং 72,000 টাকা টোটাল পরিশোধ করা হয়েছে। তাহলে এবার আসো প্রথমে আমরা লিখে ফেলি, আমাদের মোট মুনাফা দেওয়া আছে 73,000 টাকা। তাহলে মোট মুনাফা দেওয়া আছে 73,000 টাকা। এবার এখান থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়, এবং পরিচালন ব্যয়ের মধ্যে প্রথম পরিচালন ব্যয় আমরা পেয়েছি বেতন ও সম্মানী। তাহলে পরিচালন ব্যয় এটা আমাদের বাদ দিতে হবে। এখানে আমরা প্রথমে পেলাম বেতন ও সম্মানী। বেতন ও সম্মানীর পরিমাণ দেওয়া আছে 72,000 টাকা এবং যোগ আরও বকেয়া। এবার দেখো বকেয়াটা আমরা কিভাবে বের করেছি সেই ক্যালকুলেশনটা অবশ্যই দেখিয়ে দিব। 72,000 টাকাকে 8 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে গুণ করেছি, তাহলে টোটাল আমরা বকেয়া পেয়েছি 36,000 টাকা। আচ্ছা, এবার যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে যদি কোনো কিছুর বকেয়া থাকে তাহলে সেটা যোগ হবে, যদি কোনো কিছুর অগ্রিম থাকে সেটা বিয়োগ হয়ে যাবে। কারণ কি, দেখো বকেয়া মানে কি, তোমার এই বছরেই তুমি সেটা পরিশোধ করতে হতো কিন্তু কোনো কারণে এবছর দিতে পারোনি। শুধুমাত্র একটা নির্দিষ্ট বছরের হিসাবগুলো বা নির্দিষ্ট বছরের এন্ট্রিগুলোই কিন্তু আমরা আমাদের আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক বিবরণী সব কিছুর মধ্যে নিয়ে আসি। এবং অগ্রিম বলতে কি বোঝানো হয়, অগ্রিম বলতে বোঝানো হয় পরবর্তী বছরের, যেটা পরবর্তী বছরের হিসাবের সাথে যুক্ত হবে, এবছরের হিসাবের সাথে কিন্তু যুক্ত হবে না। তাই আমরা শুধুমাত্র যেহেতু বকেয়া আছে তাই আমরা যোগ করে দিব। এখন দেখো টোটাল 72,000 এবং 36,000 টোটাল যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে, 1,08,000 টাকা টোটাল আমাদের বেতন বাবদ দাঁড়াচ্ছে। তাহলে বেতন আমরা কাজ করে ফেলেছি। এখন দেখো তারপর দেওয়া আছে কি, প্রশিক্ষণ ভাতা। তাহলে প্রশিক্ষণ ভাতা এটা আমাদের জন্য একটা পরিচালন ব্যয়, তাহলে এটা আমরা লিখে ফেলি প্রশিক্ষণ ভাতা। প্রশিক্ষণ ভাতা দেওয়া আছে 18,800 টাকা, রাইট? তো 18,000, এই যে প্রশিক্ষণ ভাতা এটা দেওয়া আছে 18,800 টাকা, তাহলে লিখে ফেললাম। এরপর দেখো তার পরবর্তীতে আমরা সিরিয়ালি যেহেতু যাচ্ছি, একদম সিরিয়াল যেইটা সামনে পড়বে সেটাই আমরা লিখে ফেলবো। যেমন এখানে আমরা কিন্তু আসবাবপত্রের একটা সমন্বয় দেখতে পাচ্ছি, এবং আসবাবপত্রের সমন্বয় থাকা মানেই সেটা অবচয় রিলেটেডই হবে আসবাবপত্রের, আর এছাড়া আর তেমন কোনো সমন্বয় সাধারণত থাকে না, অবচয় রিলেটেড সমন্বয়ই থাকে। তাহলে আসবাবপত্রের অবচয় 2 নাম্বার সমন্বয় আমরা দেখতে পাচ্ছি, তার মানে 2 নাম্বার সমন্বয় বলছে 10% অবচয় ধরতে হবে। এখানে দেখো যেহেতু 1 লক্ষ টাকা বলা আছে, তার মানে আমাদের আসবাবপত্রের অবচয় পরিমাণটা কি হবে, 1 লক্ষ টাকার উপরে 10%। 1 লক্ষ টাকার উপরে 10% করলে আমরা অবচয় পেয়ে যাব। এটা খুবই সহজ, 1 লক্ষ টাকার 10% হবে 10,000 টাকা।
আচ্ছা, তারপরে আর কি কি বাকি আছে? এখানে আমরা একটা কমিশনের পরিমাণ দেখতে পাচ্ছি। দেখো কমিশন কিন্তু দুই সাইডে আছে, একটা আছে 7,200, আরেকটা আছে কি 4,000। ডেবিট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে সাধারণত প্রদত্ত কমিশন, এবং এটাই কিন্তু আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে চলে আসে। আর ক্রেডিট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে সাধারণত আমাদের প্রাপ্ত কমিশন, যেটা চলে যাবে অন্যান্য আয়ের মধ্যে। ঠিক আছে, তাহলে অন্যান্য আয়ের মধ্যে আমরা প্রাপ্ত কমিশনকে লিখে দিব, আর এখানে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে লিখব প্রদত্ত কমিশন 7,200 টাকা। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি প্রদত্ত কমিশন 7,200 টাকা। এখন এই প্রদত্ত কমিশনের সাথে কিন্তু আমাদের কোনো সমন্বয় নেই। যেই কমিশনের সাথে সমন্বয় আছে সেটা হচ্ছে প্রাপ্ত কমিশন। তো যখন আমরা অন্যান্য আয়ের মধ্যে প্রাপ্ত কমিশনের হিসাব করতে যাব তখন সেটা আমরা ব্যবহার করব। ওকে, তাহলে এখানে আমরা দেখো টোটাল পরিচালন ব্যয় পেয়েছি, আমাদের কিন্তু এইগুলো ছাড়া আর কোনো পরিচালন ব্যয় নেই। এখন তাহলে আমরা সবগুলো যোগ করে ফেলবো। তাহলে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে টোটাল যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হলো 1,44,000 টাকা। তাহলে এখন আমরা কি করব? আমরা এই যে উপরে যে এই যে মোট মুনাফা আমরা দেখতে পাচ্ছি 1,73,000 টাকা, এই 1,73,000 টাকা থেকে আমরা এখন আমাদের এই টোটাল পরিচালন ব্যয় এটাকে বাদ দিব। বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে পরিচালন মুনাফা। তাহলে আমরা একটু দেখি পরিচালন মুনাফাটা কত আসে। আমাদের 1,73,000 বাদ দিব 1,44,000 টাকা, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 29,000 টাকা। দেখো এটা যেহেতু প্লাসে অ্যান্সারটা এসেছে তাই আমরা এটাকে বলতে পারি কি? এটাকে আমরা বলতে পারি পরিচালন মুনাফা। তাহলে এখানে অ্যান্সারটা অর্থাৎ পরিচালন মুনাফার যে পরিমাণটা সেই পরিমাণটা দাঁড়াচ্ছে 29,000 টাকা। এখন দেখো যেহেতু আমাদের এই প্রশ্নের মধ্যে আরও প্রাপ্ত কমিশন, তারপর প্রাপ্ত বার্তা, এরকম আরও অন্যান্য আয় ছিল, তাই সেগুলোকেও কিন্তু আমরা এখন ইউজ করব অন্যান্য আয় হিসেবে। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যোগ করে দেব অন্যান্য আয়, এবং এখানে কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কোনো অন্যান্য ব্যয় নেই, শুধুমাত্র অন্যান্য আয় আছে, তাই অন্যান্য আয়গুলো যোগ করে দিলে আমরা আমাদের নিট মুনাফার পরিমাণ পেয়ে যাব। আচ্ছা, তাহলে অন্যান্য আয় আমাদের এখানে দুইটা আছে, একটা হচ্ছে এই যে প্রাপ্ত কমিশন, আরেকটা হচ্ছে প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তার সাথে কোনো সমন্বয় নেই, কিন্তু প্রাপ্ত কমিশনের সাথে একটা সমন্বয় আছে, এবং সেটা হচ্ছে এখানে বলা হয়েছে প্রাপ্য কমিশন 4,000 টাকা হিসাবভুক্ত হয়নি। প্রাপ্য কমিশন বলতে বোঝানো হয়েছে অনাদায়ী কমিশন, মানে সহজ কথায় কমিশন বাবদ তুমি যত টাকা পেতে সেই টাকাটা এখনো পাওনি, অনাদায়ী আছে বা বকেয়া আছে। তার মানে আমি কি বলেছিলাম, যদি কোনো কিছুর বকেয়া থাকে সেটা সাধারণত যোগ করে দিতে হয়। এখন দেখো তুমি প্রাপ্য কমিশন অর্থাৎ অনাদায়ী আছে যেটা এখনো পাওনি কিন্তু ভবিষ্যতে পাবে, সো এটা আমাদের কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে প্রথমে আমরা প্রাপ্ত কমিশন 4,000 টাকা এবং সেটার সাথে যোগ করে দিব প্রাপ্য কমিশন। তাহলে দেখো প্রথমে আমরা নিয়ে আসি প্রাপ্ত কমিশন, যেটা আমরা অলরেডি পেয়েছি। প্রাপ্ত কমিশন 4,000 টাকা, যেটার সাথে যোগ হয়ে যাবে অনাদায়ী অথবা প্রাপ্য কমিশন, যেটা ইচ্ছা লিখতে পারো। প্রাপ্য কমিশন আমরা এখানে কত দেখলাম? এখানে আমরা প্রাপ্য কমিশন দেখলাম আরও 4,000 টাকা। ঠিক আছে, তাহলে অলরেডি 4,000 আছে, আরও 4,000 টাকা যোগ হয়ে টোটাল হয়ে যাবে 8,000 টাকা। এরপর দেখো পরবর্তীতে যে প্রাপ্ত বার্তা, এটার সাথে কিন্তু কোনো সমন্বয় নেই, 11,000 টাকা, এটা আমরা সরাসরি লিখে ফেলবো। তাহলে প্রাপ্ত বার্তা এটা আমরা দেখতে পাচ্ছি কত? 11,000 টাকা। এখন দেখো আরও কি কোনো সমন্বয় আছে বা আরও কি কোনো কাজ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। দেখো এখানে একটা 10% বিনিয়োগ বলা ছিল। যখনই কোনো বিনিয়োগ অথবা
ঋণের সাথে আমাদের এই পার্সেন্টেজটা দেওয়া থাকবে। এই পার্সেন্টেজটা মানেই হচ্ছে এখানে একটা সুদ থাকবে এবং সেই সুদটাকে আমাদের সমন্বয় করতে হবে। তাহলে দেখো এখানে খুব ভালো একটা বিষয় হচ্ছে এটার সাথে আর কোনো তারিখ বা ডেট কিছু বলা নেই। সো আমরা ধরে নিব এই পুরো সুদটা 12 মাসের জন্য, অর্থাৎ পুরো 1 বছরের জন্য সুদ হবে, এটা আমরা ধরে নিব। তাহলে দেখো এখানে বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে 1,20,000 টাকা এবং সুদের পরিমাণ বলে দেওয়া আছে 10%। তাহলে বিনিয়োগের ওপর অর্থাৎ 1,20,000 টাকার ওপর 10% করলেই আমরা বিনিয়োগের সুদটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের বিনিয়োগের সুদও যেহেতু আছে, সো এটাও কিন্তু আমাদের অন্যান্য আয়। এবং এটা আমরা কিভাবে পাচ্ছি, 1,20,000 টাকার ওপরে যদি আমরা 10% করি তাহলে দাঁড়াচ্ছে 12,000 টাকা। তাহলে টোটাল যোগ করে দিলেই কিন্তু আমরা এখন অন্যান্য আয়ের যোগফলটা পেয়ে যাব। তাহলে দেখি 8,000, 11,000 এবং 12,000, তাহলে টোটাল যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 31,000 টাকা। এখন দেখো এই যে আমরা পরিচালন মুনাফা পেয়েছিলাম 29,000 টাকা, এখন এই 29,000 টাকার সাথে আমরা 31,000 টাকাকে যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব নিট মুনাফার পরিমাণ। তাহলে আমাদের নিট মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে 60,000 টাকা। তাহলে এটার নামটা আমরা অবশ্যই লিখব, এটা একদম সবার শেষে যে অ্যান্সারটা পাচ্ছি এটার নাম হচ্ছে নিট মুনাফা। তাহলে আমরা নিট মুনাফা দেখলাম 60,000 টাকা এবং অবশ্যই যেহেতু এটাই আমাদের অ্যান্সার ব্যালেন্সিং করে দিব। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের অ্যান্সারটা একটু দেখি, আমরা ঠিক যেভাবে করলাম সেভাবেই পুরো বিষয়টা আছে কিনা। এই যে দেখো প্রথমে মোট মুনাফা 1,73,000 টাকা, তারপর এখান থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা পেয়েছি 29,000 টাকা। এরপর এটার সাথে আমরা অন্যান্য আয় যোগ করে টোটাল নিট মুনাফার পরিমাণ পেয়েছি 60,000 টাকা। তাহলে এটা ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গ নাম্বার প্রশ্নে। আচ্ছা, এবার গ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে, গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে নিট মুনাফা 60,000 টাকা ধরে, যেটা আমরা মাত্র অ্যান্সার পেয়েছি। দেখো নিট মুনাফা 60,000 টাকা। এখন নিট মুনাফার পরিমাণটা 60,000 টাকা ধরে পুরো আর্থিক অবস্থার বিবরণীটাই আমাদের প্রস্তুত করতে হবে, অর্থাৎ পুরো অংশটাই করতে হবে। সম্পদ সাইডটাও করতে হবে, আবার দায় মালিকানা সত্ত্ব সাইডটাও করতে হবে। পুরোটাই একটা ছকের মধ্যে আমাদের দেখাতে হবে। তাহলে দেখো যেহেতু আমাদের পুরো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে, তো আমরা এরকম একটা ছক করব, বিবরণ টাকা টাকা টাকা, অর্থাৎ 3টা টাকার ঘর। আচ্ছা, এবং আর্থিক অবস্থার বিবরণীগুলো আমাদের শুরু করতে হয় সম্পদ সাইড থেকে, এবং সম্পদের স্থায়ী সম্পদ পার্টটা থেকে আমরা স্টার্ট করব। তাহলে প্রথমে আমরা এখানে লিখব স্থায়ী সম্পদ। তাহলে এই স্থায়ী সম্পদ এই হেডিংটার আন্ডারে আমরা কি কি দেখতে পাই, আমরা এখানে একটা স্থায়ী সম্পদ দেখেছিলাম আসবাবপত্র, রাইট? সো আসবাবপত্রের পরিমাণটা কত ছিল, দেখো আসবাবপত্রের পরিমাণটা ছিল 1 লক্ষ টাকা এবং এটার সাথে একটা অবচয় আছে। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি আসবাবপত্রের পরিমাণ 1 লক্ষ টাকা এবং এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে অবচয়ের পরিমাণ, যেটা আমরা অবচয় পেয়েছিলাম 10,000 টাকা। তাহলে মাইনাস করলে আমরা টোটাল স্থায়ী সম্পত্তির পরিমাণ কত পাচ্ছি, টোটাল স্থায়ী সম্পত্তির পরিমাণ পাচ্ছি 90,000 টাকা। তাহলে দেখো স্থায়ী সম্পদের পার্টটুকু শেষ, কারণ আমাদের এই প্রশ্নের মধ্যে এই আসবাবপত্র ছাড়া আর কিন্তু কোনো স্থায়ী সম্পত্তি নেই, কোনো যন্ত্রপাতি ইজারা এরকম কোনো কিছুই নেই। তবে এর পরে তাহলে আমরা কি করব, এর পরে আমরা নিয়ে আসব দীর্ঘমেয়াদী বিনিয়োগ। প্রথমে স্থায়ী সম্পদ, তারপর নিয়ে আসতে হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে এবার আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এখানে একটাই আছে 10% বিনিয়োগ, যেটা হচ্ছে 1,20,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 10% বিনিয়োগ 1,20,000 টাকা। এরপর চলে যাচ্ছি পরবর্তীতে। দেখো যেহেতু আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখে ফেলেছি, এখন আমাদের যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ, তাহলে এখন আমরা দেখব এই চলতি সম্পদের আন্ডারে কি কি আছে। সাধারণত চলতি সম্পদের আন্ডারে থাকে নগদ,
ব্যাংক জমা, সমাপনী মজুদ পণ্য, অনাদায়ী কোনো আয়, তারপর হ্যাঁ অগ্রিম কোনো ব্যয়, এই সব কিছু। এখানে দেখো আমি যেগুলো যেগুলো বলেছি প্রায় সবগুলোই কিন্তু এখানে আছে। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সমাপনী মজুদ পণ্য যেটা দেওয়া আছে 58,000 টাকা। তাহলে প্রথমে যেহেতু এটা পেলাম লিখে ফেলি আগে, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ দেওয়া আছে 58,000 টাকা। তারপর সমাপনী মজুদ পণ্যের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা প্রাপ্য কমিশন ছিল। তো প্রাপ্য কমিশনটা আমরা লিখে ফেলি। তাহলে প্রাপ্য কমিশন, অথবা কেউ চাইলে অনাদায়ী কমিশনও লিখতে পারো, দুইটা কিন্তু একই কথা, ঠিক আছে। তাহলে প্রাপ্য কমিশনের পরিমাণ আমাদের ছিল 4,000 টাকা, লিখলাম। আচ্ছা, এবার দেখো ওই যে আমরা বিনিয়োগের যে সুদটা দিয়েছিলাম সেই বিনিয়োগের সুদটাও কিন্তু আমাদের এখানে অনাদায়ী আছে, কারণ এই সুদটা কিন্তু আমরা এখনো পাইনি। এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? কারণ রেওয়ামিলের মধ্যে বিনিয়োগের সুদ নামে কোনো এন্ট্রি নেই। বিনিয়োগের সুদ নামে কোনো এন্ট্রি না থাকা মানে সেই বিষয়টা আমরা এখনো পাইনি, অনাদায়ী আছে। তো যেহেতু এটা অনাদায়ী আছে তাই এটাকে অবশ্যই আমাদের চলতি সম্পদে নিয়ে আসতে হবে। তাহলে বিনিয়োগের সুদ ছিল 12,000 টাকা এবং পুরোটাই অনাদায়ী আছে। তাহলে আমাদের অনাদায়ী বিনিয়োগের সুদ, তাহলে আমরা অনাদায়ী বিনিয়োগের সুদ কত পাচ্ছি? 12,000 টাকা। এখন তাহলে টোটাল এই যে চলতি সম্পদের যে পরিমাণ পেয়েছি এই তিনটা যোগ করলেই হয়ে যাবে, কারণ দেখো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু আর কোনো চলতি সম্পদ নেই, কোনো দেনাদার, তারপরে ব্যাংক জমা, নগদ, এরকম কোনো কিছু নেই। সো যেহেতু নেই, আমরা তিনটা পেয়েছি, এখন তিনটাকে যোগ করে আমরা টোটাল চলতি সম্পদটা বের করব। তাহলে দেখো 58,000 যোগ 4,000 যোগ 12,000, তাহলে দেখো টোটাল আমাদের কত দাঁড়াচ্ছে? 74,000 টাকা। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব? আমরা এই তিনটাকে একসাথে যোগ করে মোট সম্পদের পরিমাণ বের করব। তাহলে আমরা তিনটাকে যোগ করে টোটাল মোট সম্পদের কত পরিমাণ পেয়ে যাচ্ছি? 2,84,000 টাকা, ঠিক আছে। দেখো 2,84,000 টাকা এটা আমরা পেয়েছি মোট সম্পদ হিসেবে, মোট সম্পদ হিসেবে। আচ্ছা, তাহলে মোট সম্পদ পেয়ে যাচ্ছি 2,84,000 টাকা। এখন আমরা কি করব? এখন আমরা বাকি পার্টটুকু করব। প্রথম পার্টটুকু কিন্তু শেষ, মোট সম্পদ পর্যন্ত। এখন এই যে মোট সম্পদ পর্যন্ত করেছি, এই মোট সম্পদের নিচেই কিন্তু আমরা বাকিটা করব, ঠিক আছে। তাহলে দেখো মোট সম্পদের নিচেই আমরা বাকি অংশটা করব, অর্থাৎ এই যে আমাদের যে দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ আছে সেই অংশটা কিন্তু আমরা এটার সাথেই করব। কেউ কিন্তু অবশ্যই আলাদা ছকে করবে না, কারণ এটা কিন্তু আমাদের রুলসের মধ্যে পড়ে না। আমাদের একই সাথে একটা ছকের মধ্যেই পুরো বিবরণীটা প্রস্তুত করতে হবে, তবেই কিন্তু সেটা আর্থিক অবস্থা বিবরণী হবে। তাহলে এখন আমরা প্রথমে বের করব টোটাল মালিকানা সত্ত্বের পরিমাণ, মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্ব বের করার একটা নিয়ম আছে যেটা আমরা আলাদাভাবে মালিকানা সত্ত্ব বিবরণীতে করে থাকি। এই নিয়মটা কি? এই নিয়মটা হচ্ছে প্রথমে আমাদের নিয়ে আসতে হয় মূলধন, তারপর সেটার সাথে নিট মুনাফা যোগ করতে হয়, তারপর সেটার সাথে বিয়োগ করতে হয় যদি কোনো উত্তোলনের পরিমাণ থাকে সেই অংশটা, এবং এই রিলেটেড আদার্স আরও অনেক কিছু দেওয়া থাকে। যদি দেওয়া থাকে প্রশ্নে তাহলে আমরা নিয়ে আসবো, আর যদি না দেওয়া থাকে ঠিক যতটুকু পরিমাণ দেওয়া থাকবে ততটুকু দিয়েই আমাদের করতে হবে। আচ্ছা, এখন দেখো আমাদের প্রশ্নে শুধু দুইটা বিষয়ই আছে, একটা হচ্ছে মূলধন যেটা আমাদের রেওয়ামিলে দেওয়া আছে 1,48,000 টাকা, এবং আরেকটা যেটা প্রশ্নের মধ্যে বলা আছে সৃজনশীল প্রশ্নের মধ্যে নিট মুনাফা 60,000 টাকা। তাহলে প্রথমে আমরা লিখি মূলধন 1,48,000 টাকা, এবং এটার সাথে আমাদের যোগ করতে হবে নিট মুনাফার পরিমাণ যেটা কিনা দেওয়া আছে 60,000 টাকা। তাহলে আমরা যদি দুইটাকে যোগ করে দেই তাহলে টোটাল পেয়ে যাচ্ছি কত? 2,08,000 টাকা। তাহলে এটা হচ্ছে টোটাল আমাদের মূলধনের পরিমাণ। এখন দেখো আমাদের এই প্রশ্নের মধ্যে কিন্তু কোনো দীর্ঘমেয়াদী দায় নেই, অর্থাৎ এখানে কোনো ঋণের পরিমাণ, ব্যাংক ঋণের পরিমাণ এরকম কোনো কিছুই বলা নেই। সো এটাকে আর আমাদের আনারও দরকার পড়ছে না। তবে আমাদের প্রশ্নের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে
চলতি দায়, এবং চলতি দায়গুলো যোগ করলেই আমরা কিন্তু এখন মোট দায়ের পরিমাণ পেয়ে যাব। তাহলে চলতি দায় কোনগুলো? চলতি দায় হচ্ছে এই যে সবার শেষে একটা আছে প্রদেয় হিসাব, যেটা আছে হচ্ছে 40,000 টাকা, এবং আরেকটা দেখো এই যে এখানে আমরা বকেয়া বেতন বাবদ পেয়েছিলাম 36,000 টাকা। তাহলে এই বকেয়া বেতন এবং আমাদের প্রদেয় হিসাব 40,000 টাকা, এই দুইটা নিয়ে আসলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে নিয়ে আসি বকেয়া বেতন। বকেয়া বেতন আমরা পেয়েছিলাম 36,000 টাকা, আর এখানে আমাদের প্রদেয় হিসাব দেওয়া আছে 40,000 টাকা। প্রদেয় হিসাব 40,000 টাকা। তাহলে টোটাল যদি আমরা যোগ করে দিই 76,000 টাকা। এবার কি করব, এই যে 2,08,000 টাকা এবং এটার সাথে 76,000 টাকা যুক্ত করলে এই যে দেখো মিলে যাচ্ছে কিন্তু আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা আমরা পেয়ে যাচ্ছি 2,84,000 টাকা। দেখো মোট সম্পদ আর এখানে মোট মালিকানা সত্ত্ব দুইটাই কিন্তু মিলে গেল। তাহলে একদম লাস্টে আমরা যেটা পেলাম সেটার নাম হচ্ছে মোট মালিকানা সত্ত্ব ও দায়। তাহলে এখানে আমরা মোট মালিকানা সত্ত্ব ও দায় পেয়ে যাচ্ছি 2,84,000 টাকা। তাহলে দেখো যেহেতু আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ মোট মালিকানা সত্ত্ব দুইটাই মিলে গেছে এবং আমরা মিলাতে পেরেছি, তাই আমরা ধরে নিলাম যে অ্যান্সারটা কিন্তু ঠিক আছে, তাই না? সাধারণত আমরা যখন মিলাতে পারি বা আর্থিক অবস্থার বিবরণী মেলাতে পারি তখন কিন্তু আমরা ধরে নেই যে এখানে উত্তরটা ঠিক আছে এবং আমাদের সবগুলো সমন্বয় করা, সবগুলো ক্যালকুলেশন করা কারেকশন আছে। আচ্ছা তাহলে দেখো এই যে এখানেও কিন্তু আমরা অ্যান্সারের মধ্যে দেখতে পাচ্ছি মোট সম্পদ, যেটার অ্যান্সার এসেছে 2,84,000 টাকা। আবার দেখো মোট মালিকানা সত্ত্ব দায়, এটার অ্যান্সার কিন্তু এসেছে 2,84,000 টাকা। আশা করছি পুরো এই আর্থিক অবস্থার বিবরণী প্লাস প্রথমে আমরা যেটা করলাম বিশদায় বিবরণী, পুরো আর্থিক বিবরণীটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।